সামনেই এসএসসি জিডি, সেই জিডিতে এসএসসি জিডি এক্সামে আসবে 20 কোশ্চেন্স রিজনিং থেকে। সেই 20 ইন্টু 2 40 নাম্বার কিন্তু আসবে রিজনিং থেকে। তাই 40-তে 40 পেতে গেলে অবশ্যই দরকার প্র্যাকটিস। তাই প্র্যাকটিস করবার জন্য নিয়ে চলে এসেছি তোমাদের সামনে PYQ 4/2/2025 সালে যে শিফট 3 হয়েছে, এই পার্টিকুলার ডেটে, এই পার্টিকুলার শিফটে যে কোশ্চেনগুলো এসছে, সমস্ত কোশ্চেন অর্থাৎ 20খানা কোশ্চেনই আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। এটাকে নিয়েই আমরা আলোচনা করব। তবে শুরু করছি। তবে শুরু করবার আগে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের জানিয়ে রাখি। আমাদের কিন্তু এসএসসি জিডি ব্যাচ 2027-এর জন্য ব্যাচটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। 6 এপ্রিল থেকে স্টার্ট হয়েছে, বেশি দেরি হয়নি। যারা পারচেস করোনি তারা কিন্তু পারচেস করতে পারো, এখনো কিন্তু অফার চলছে। তাহলে দেখে নেওয়া যাক এছাড়াও আর কি কি ব্যাচ স্টার্ট আমাদের আছে। 02 Pro 6.0 আছে। এবার 02 Pro 6.0 আন্ডারে আমাদের এতগুলো ব্যাচ আছে। 02 Pro ম্যাথ 6.0, 02 Pro ইংলিশ 6.0, 02 Pro জিকে জিএস জিএস 6.0, 02 Pro রিজনিং 6.0। এই রিজনিং এর দায়িত্ব পড়াবো হচ্ছে আমি, এসএসসি জিডি ব্যাচেও করাবো। সমস্ত ব্যাচে আমি রিজনিং পড়াই। রিজনিংকে পরীক্ষার সময় খুব সহজে, খুব দ্রুত অ্যান্সার করতে গেলে দরকার অ্যাপ্রোচ, সঠিক অ্যাপ্রোচ, কীভাবে তুমি রিজনিংটা ভাবছো, সেই ভাবনাটাই আমি ব্যাচে শেখাই। অবশ্যই ব্যাচে ভর্তি হতে গেলে তোমরা স্ক্রিনে যে নাম্বারটা উঠছে সেই নাম্বারে কিন্তু কল করে নিতে পারো। আর এই সমস্ত কটা ব্যাচকে একত্রিত করলে আসবে কম্বো স্পেশাল 6.0। আমরা পার্টিকুলারলি বলি যে যখন প্রিপারেশন নেবে একসাথে সব কটার প্রিপারেশন নাও, কেন কি শুধুমাত্র রিজনিংয়ে উইক আছো, বাকিগুলোতে স্ট্রং, বা এরকমভাবে পড়লে কিন্তু হবে না। পুরো গাইডেন্স অনুসারে তোমাকে পড়তে হবে, কেন কি কোশ্চেন কিন্তু এখন ভেতর থেকে খুঁটিয়ে খুঁটিয়ে দিচ্ছে, কনসেপচুয়াল দিচ্ছে। আগেকার মতো নেই যে জিকে জিএস পার্টে তুমি হাজারখানা শর্ট কোশ্চেন মুখস্থ করে গেলে হয়ে যাবে। এখন কনসেপ্ট দিচ্ছে, কনসেপ্টের ভেতর থেকে দিচ্ছে। তাই পুরো ব্যাচটা পারচেস করতে হলে পারচেস করতে পারো। এছাড়াও আমাদের আছে কিছু ডেডিকেটেড ব্যাচ, যেমন রেলওয়ে ফাউন্ডেশন, এসএসসি জিডি ফাউন্ডেশন, পুলিশ ফাউন্ডেশন। রেলওয়ের ছাত্র যদি শুধুমাত্র যারা রেলের স্টুডেন্ট তারা রেলের জন্য, এসএসসির জন্য আলাদা, ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য আলাদা, আর এসএসসি জিডির ব্যাচ ইতিমধ্যে লঞ্চ হয়ে গেছে। তাই বেশি না বকে চলে যাব আমাদের প্রথম কোশ্চেনে। দেখা যাক আজকের প্রথম কোশ্চেন কি আছে। দেখো বলে দিয়েছে 65, 86, 114, 149, 191। এর পরবর্তী সংখ্যাটা কি? তার মানে দেখলেই বোঝা যাচ্ছে এটা আমাদের নাম্বার সিরিজ থেকে দিয়েছে। তাহলে 65 কত হলে 86 হয়? 5 আর 1 6, 6 আর 2 8, 21। 86 থেকে 114, 6 আর 14, 8 আর 6 14, 8 আর 1 9, 10 11, 28। 14 থেকে 49, 4 আর 5 9, 11 থেকে 13 35। দেখো এইটুকু দেখেই আমাদের বোঝা উচিত যে এটা 7 ঘরের নামতা। 7 3 21, 7 4 28, 7 5 35। নিশ্চয়ই 5 7 35, 6 7 42 আসবে। দেখো 9 আর 2 11, 4 আর 1 5, 5 আর 4 9, 42। তার মানে 100% শিওর 7 থেকে 7, 7 গুণে 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49। তাহলে হবে কত? দেখো 9 আর 1 10, লাস্টে 10 আছে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। 191 প্লাস 49, 240 হচ্ছে আমাদের রাইট আনসার। চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি আছে দেখো। আবারও প্র্যাকটিস, আবারও দিয়েছেন আমাদের নাম্বার সিরিজ 10 11 13 17 25। এর পরেরটা কি হবে? 10 11, 10-এর পরে +1 11, 11-র পরে +2 13, 13-র পরে +4 17, 17-র পরে আমার কথা হচ্ছে 17-র পরে +8 হচ্ছে 25। তাহলে দেখো 1 2 4 8, এখানে একটা ডাবলের গন্ধ আছে। যেমন 1-এর সাথে আমি যদি 2 গুণ করি 2 হয়, 2-এর সাথে 4 2, 4-এর ডাবল 8, 8-এর ডাবল 16। তার মানে 25-এর সাথে 16 যদি যোগ করি তাহলে আমার হবে হচ্ছে 41। 25-এর সাথে 16 হচ্ছে আমার 41। চলো নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে। 3 নম্বর কোশ্চেন, একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় বিগস BIGS কে কোড হচ্ছে 4593, SING এর কোড হচ্ছে 9432। তাহলে আমরা কি লিখছি? BIGS এর কোড হচ্ছে 4593, SING এর কোড হচ্ছে 9432। এবার তুমি দেখো এখানেও আই কমন, এখানেও আই কমন, এখানে এস কমন, এখানেও এস কমন, এখানে জি কমন, এখানেও জি কমন।
তাহলে কে আনকমন আছে, বিটা আনকমন আছে, কে আনকমন আছে, এনটা আনকমন আছে, এবং এই দুটো আনকমনের মধ্যেই কিন্তু চাইবে একটা এন এর আনকমন। তাহলে 100% শিওর এইখান থেকে আসবে। এবার এই দুটোর মধ্যে দেখো কে কে কমন আছে, 9 কমন, 9 কমন, 4 কমন, 4 কমন, 3 কমন, 3 কমন। তাহলে এন এর কোড 100% 2 হচ্ছে অপশন 1, 2 হচ্ছে আমার রাইট অ্যান্সার। তাহলে চলো নেক্সট কোশ্চেন দেখলেই আমরা কি পাচ্ছি, এমএলটি একটি ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে একটি নির্দিষ্ট উপায় কিউএইচ এক্সডাব্লিউর সাথে সম্পর্কিত, একইভাবে এলএন ভিভি একইভাবে পিজে জেডএক্স এর সাথে সম্পর্কিত, একই যুক্তি অনুসরণ করে সিডাব্লিউ ওএন কোনটা হবে। তাহলে কি দিয়েছে, কোডিং ডিকোডিং। আর যেখানে কোডিং ডিকোডিং থাকে আমাদের লেটার আছে, লেটারগুলোর পজিশন ভ্যালুগুলো বসাও। দেখো এম মানে কত, 13, তারপরে কি এল মানে 12, টি মানে 20, তারপরে 1, তারপরে কিউ হচ্ছে আমার 17, এইচ হচ্ছে 8, এক্স হচ্ছে 24, ডাব্লু হচ্ছে আমার 23। তাহলে দেখো 13 থেকে 17 +4 অর্থাৎ 13 সাথে +4 করলে 17 আসে, 12 থেকে -4 করলে 8 আসে, 20 থেকে +4 করলে 24 আসে, 1 থেকে -4 করলে 23 আসে। তাহলে +4 -4 +4 -4 করে করতে হবে। দেখো এখানে সি, সি মানে 3, 3 সাথে +4 করলে 7 আসে, 23 থেকে -4 করলে 19 আসে, তার মানে জি এর পরে এস থাকবে। দেখো জি এর পরে এস, জি এর পরে এস, এইটা বাদ। ও এর পরে +4 করলে আবার 19 আসে, ও এর পরে +4 করতে হবে 19, কারণ কি +4 -4 প্যাটার্ন। তাহলে জি এস এস কোথায় আছে, অপশন 4 ইজ দ্য রাইট অ্যান্সার, বাকিগুলো সব রং অ্যান্সার, বাকিগুলো সব রং অ্যান্সার। অপশন ডি, অপশন 4 হচ্ছে রাইট অপশন। চলো এর পরবর্তী কোশ্চেন কি আছে দেখে নিই। দেখো পরবর্তী কোশ্চেন এসছে আমাদের ম্যাথমেটিক্যাল অপারেশন থেকে। কি বলে দিয়েছে, যদি মাইনাস এবং ভাগ পরস্পর স্থান পরিবর্তন করে, গুণ এবং প্লাস যদি পরস্পর স্থান পরিবর্তন করে, তবে নিচের সমীকরণে প্রশ্নবোধক চিহ্ন কি হয়। এটা দিয়েছে ম্যাথমেটিক্যাল অপারেশন। এই ম্যাথমেটিক্যাল অপারেশনে কি বলে দিয়েছে, এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনে মাইনাসের জায়গায় আমাকে ভাগ বসাতে হবে, গুণের জায়গায় এবং প্লাস বসাতে হবে, তাহলে আমার কি বসবে। তাহলে 8 আছে, প্লাসের জায়গায় গুণ, গুণের জায়গায় প্লাস, প্লাসের জায়গায় গুণ বসবে 63, মাইনাসের জায়গায় কি বসাবো, ভাগ 7, গুণের জায়গায় কি বসাবো, +7, ভাগের জায়গায় কি বসাবো, -9। তাহলে 8 গুণ 63কে 7 দিয়ে যদি আমি ভাগ করি, 7 নং 63 9 হবে, +7 -9, 8 নং 72, 72 থেকে আমার +7 -9 যদি করি, 72 - 2 70 ইজিক্যালস টু আমার রাইট অ্যান্সার। চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন। কি দিয়েছে, এই যে অংশগুলো দিয়েছে এইটার মধ্যে কোনটা একই গোষ্ঠীর মধ্যে অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ দিয়েছে অড ওয়ান আউট অথবা ক্লাসিফিকেশন। অর্থাৎ এইখানে যে পেয়ারগুলো দিয়েছে অর্থাৎ এন ওয়াই জে সি এন ওয়াই টিইপি কিউ জেড কে, এদের মধ্যে কোনটা আলাদা প্যাটার্নে আছে, বাকি তিনটে এক প্যাটার্ন, একটা হচ্ছে আলাদা প্যাটার্ন। তাহলে কি করব, প্লেস ভ্যালু বসাও, 14 25 10, 3 14 25, 20 5 16, 17 26 11। দেখো 14 থেকে 25 কত হয়, 4 আর 1 5, 1 কত হলে 2 হয়, 1 হলে +11, 3 থেকে +11, 20 থেকে দেখছি 17 থেকে, দেখো 7 আর 1 8, আর 17 সাথে প্লাস যদি করি আমি, 17 সাথে যদি +11 করি তাহলে কত হয়, 28 হয়। তাহলে দেখো 28 হয়। স্যার 28 মানে কত, 28 মানে আমরা লিখতে পারি বি, 28কে লেখা যায় বি, কিন্তু লেখা আছে 26, তার মানে এইটা আমার প্যাটার্ন হচ্ছে না, বাকি দুটো প্যাটার্ন। স্যার এটাও তো হচ্ছে কিনা দেখা যাক। দেখো 20 থেকে যদি আমি +11 করি তাহলে হয় হচ্ছে আমার 31। আচ্ছা 31কে কিভাবে আমরা 5-এ আসি, তাহলে 31 1 থেকে 26-এর মধ্যে বাইরে, তাহলে 31 - 26, তাহলে কত হয় 5, তার মানে এই প্যাটার্নটা ঠিক আছে। তাহলে এই প্যাটার্নটা হচ্ছে বাইরের প্যাটার্ন, কিউ জেড কে ইজ দ্য রাইট অ্যান্সার, কিউ জেড কে ইজ দ্য রাইট অ্যান্সার। ওই যে ক্যালকুলেশন, যখনই ক্যালকুলেশন করতে করতে 26-এর বেশি হয়ে যাচ্ছে, সেম টাইপের ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনগুলো বারবার কিন্তু কোশ্চেনের মধ্যে ঘুরে ফিরে আসবে। তাই কোডিং ডিকোডিং এর ওই ভিডিওটা দেখো, তাহলে স্পষ্ট হয়ে যাবে। দেখো এখানে বলে দিয়েছে আইডেন্টিফাই দ্য ফিগার গিভেন ইন দ্য অপশন হুইচ ওয়েন পুট ইন দ্য প্লেসেস কোশ্চেন মার্ক উইল লজিক্যালি কমপ্লিট দ্য সিরিজ। অর্থাৎ এইভাবে একটা জিনিস আছে, তাহলে কোন অ্যান্সারটা আমার হবে।
প্রথমে দেখো এইখানে অ্যারো চিহ্ন কটা আছে, এখানে পুরো গোল আছে, এখানে একটা গোল বাদে আর একটা গোল কমলে তারপরে এটা। এখন অ্যারো চিহ্ন দেখো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, এখানে অ্যারো চিহ্ন কটা আছে, ছটা অ্যারো চিহ্ন আছে। এখানে কথা একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এখানে পাঁচটা আছে, এখানে ছটা আছে। এখানে একটা দুটো তিনটে চারটে, চারটে আছে। এখানে একটা দুটো তিনটে, তিনটে আছে, তার মানে 100% শিওর দুটো হবে। এখানে তিনটে আছে, প্রথমেই বাদ। এখানে তিনটে আছে, প্রথমেই বাদ। এখানে দুটো আছে, এখানে দুটো আছে। এবার কোনটা হবে? প্রথমত দেখো দুটোই দুটো আছে, বি আর ডি এর মধ্যে একটা অপশন হবে। প্রথম যেটা আছে, প্রথম যেটা রোড মানে এয়ারগুলো আছে, সেটা সবকটা এদিকে, তারপরের গুলো ঠিক উল্টে গেছে, তারপরে গুলো আবার উল্টেছে, তারপরে গুলো আবার উল্টেছে, তার মানে এইবার তলার দিকে হবে। তাহলে তলার দিকে অ্যারো হচ্ছে অপশন বিতে আছে, অপশন ডিতে নেই, কেন কি অপশন ডিতে আমার উপরের দিকে অ্যারো আছে। ভেরি মাচ ইজি কোশ্চেন। দেখো এরকম কোশ্চেন তোমাদের দিয়েছে। চলো নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে, 8 নম্বর কোশ্চেন। এনআরডিএফ নির্দিষ্টভাবে পিএমএফ এর সাথে সম্পর্কিত, সিমিলারলি এসএফজেডডব্লিউ ইউএএল এর সাথে সম্পর্কিত, তাহলে কি হবে? কোডিং ডিকোডিং। এনআরডিএফ, এন মানে কত? 14, 18, 4, 6। পি মানে 16, 13, 6, 1। তাহলে দেখো 14 প্লাস 2 16, 18 মাইনাস 5 13, 4 প্লাস 2 16, 6, 6 থেকে 1 মাইনাস 5। তার মানে প্যাটার্ন কি? +2 - 5 +2 - 5। তাহলে সিমিলারলি ভাবে জি ভি কে কিউ এর মধ্যে আমি যদি +2 করি, জি মানে 7, 7 আর 2 এর 9, তাহলে আই দিয়ে স্টার্ট হবে। অপশন 1 হচ্ছে আমার রাইট অ্যান্সার, বাকিগুলো একটাও আমার আই দিয়ে স্টার্ট নয়। 7 আছে জি, জি কে যদি আমি +2 করি তাহলে আই আসবে, আই দিয়ে স্টার্ট হবে, বাকিগুলো একটাও আই দিয়ে স্টার্ট নয়। আই অপশন 1 হচ্ছে রাইট অ্যান্সার। আমাদের 9 নম্বর কোশ্চেন কি বলে দিয়েছে, একটা পেপার আছে, এই পেপারটাকে ফোল্ড করা হয়েছে। ফার্স্ট এই পেপারটাকে ফোল্ড করা হয়েছে, তারপরে আবার পেপারটাকে ফোল্ড করা হয়েছে, তারপরে এই কারুকার্য করা হয়েছে। এবার এই পেপারটা যদি পুরো খোলা হয় তাহলে গোটা পেপারটা কিরকম তোমার দেখাবে, সেটাই আমাকে বার করতে হবে 4টে অপশনের মধ্যে। কি জিনিস? এটাকে বলা হয় পেপার কাটিং অ্যান্ড ফোল্ডিং। এই কোশ্চেনটাকে সলভ করবার জন্য একটা চ্যাপ্টার খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে মিরর ইমেজ এবং ওয়াটার ইমেজ। তাহলে এই ভাঁজটা যখন ফার্স্ট খুলবে, তাহলে এইটাকে মিরর ভাবতে হবে, এইটার পুরোপুরি একটা মিরর ইমেজ হবে। তাহলে এই মিরর ইমেজে ফার্স্টে আমার এই জিনিস থাকবে, অর্থাৎ তলার দিকে এই দিকে দুটো এরকম ত্রিভুজ থাকবে। দেখো দুটো ত্রিভুজ এরকম নেই, দুটো ত্রিভুজ এরকম নেই, দুটো ত্রিভুজ এরকম নেই, একমাত্র দুটো ত্রিভুজ এখানে আছে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। অপশন ডি হচ্ছে রাইট আনসার। ইজি, ভেরি মাচ ইজি। চলো নেক্সট কোশ্চেন, সব থেকে বিখ্যাত কোশ্চেন, এটাকে বলা হয় সিলগস। কি বলে দিয়েছে? অল অ্যাঙ্কলেটস আর শক্স, অল অ্যাঙ্কলেটস আর শক্স, তার মানে অ্যাঙ্কলেটস আর শক্স, অ্যাঙ্কলেটস ভেতরে, শক্স বাইরে। অল শক্স আর ফ্ল্যাটস, অল শক্স আর ফ্ল্যাটস। সাম ফ্ল্যাটস আর ট্রাউজার্স, সাম ফ্ল্যাটস আর ট্রাউজার্স। সিলগসের ভেন ডায়াগ্রামের ছবি আঁকা হয়ে গেল। এবার কি দিয়েছে? অল অ্যাঙ্কলেটস আর ফ্ল্যাটস। আচ্ছা, অল অ্যাঙ্কলেটস আর ফ্ল্যাটস, অ্যাঙ্কলেটস এখানে, ফ্ল্যাটস এখানে, ভেতর থেকে বাইরে, তার মানে এটা ট্রু পয়েন্টস। সাম ট্রাউজার্স আর অ্যাঙ্কলেটস, এখানে অ্যাঙ্কলেটস আছে, এখানে ট্রাউজার আছে, এদের দুজনের মধ্যে কোনো কানেকশন নেই, হতেও পারে আবার নাও হতে পারে, তাই সিএনডিতে ক্রস হবে, তাই সিএনডিতে ক্রস হবে। তাই অনলি কনক্লুশন 1 is follows is the right answer. অনলি কনক্লুশন 1 follows is the right answer. অনলি কনক্লুশন 1 follows. নেক্সট কোশ্চেন আমাদের দিয়েছে, কি কোশ্চেন দিয়েছে? এ প্লাস বি কথার অর্থ হলো এ হলো বি এর মা, এ প্লাস বি কথার অর্থ হলো এ হলো বি এর মা, এ মাইনাস বি কথার অর্থ হলো এ হলো বি এর বোন, না এ হলো বি এর মেয়ে, এ গুণ বি এর কথার অর্থ হলো এ হলো বি এর ছেলে, এবং এ ভাগ বি এর অর্থ হলো এ হলো বি এর ভাই। তাহলে ইকুয়েশন যেটা দাঁড়িয়েছে সি মাইনাস ডি ভাগ ই গুণ এফ প্লাস জি, এইখানে বলে দিয়েছে হাউ ইজ এফ রিলেটেড টু সি, এফটা সি এর সাথে কিভাবে সম্পর্কিত, অর্থাৎ এফ সি এর কে হয়, এফ সি এর কে হয়। তাহলে দেখো সি মাইনাস ডি, ফার্স্টে করবো সি মাইনাস ডি। তাহলে এ মাইনাস বি যদি হয়, এ হলো বি এর মেয়ে, তাহলে সি মাইনাস ডি হচ্ছে সি হলো ডি এর মেয়ে, সি কার মেয়ে? ডি এর মেয়ে।
ডি ভাগ ই, এ ভাগ বি মানে হলো এ হলো বি এর ভাই, ডি ভাগ ই মানে হলো ডি হলো ই এর ভাই। ডি কার ভাই? ডি হচ্ছে আমার ই এর ভাই। ই গুণ এফ, এ গুণ বি মানে হলো এ হলো বি এর ছেলে, ই গুণ এফ মানে হলো ই হলো এফ এর ছেলে। ই যদি এফ এর ছেলে হয়, ই যদি এফ এর ছেলে হয়, তাহলে এফ এর আর একটা ছেলে ডি হবে, এফ এর আর একটা ছেলে ডি হবে। এবারে বলে দিয়েছে এফ এর সাথে সি এর সম্পর্ক কি, অর্থাৎ এফটা সি এর কে হয়। আমি এফ এর জেন্ডার জানি না, তাই জন্য বলতে পারছি না এখন এই মুহূর্তে। এফ প্লাস জি মানে কি? এ প্লাস বি হলো এ হলো বি এর মা, এফ প্লাস জি হলো এফ হলো জি এর মা। এফ কার মা? জি এর মা। তার মানে 100% জিটা এদের ভাই বা বোন হতে পারে। তাহলে দেখো আমার কি হচ্ছে, সি এর বাবা, সি এর বাবা ডি, তার মা, তাহলে বাবার মা কোথায় অপশন আছে? দেখো বাবার মা অপশন, অপশন ডু হচ্ছে রাইট অ্যান্সার। ফাদার্স মাদার, বাবার মা, প্রথম অপশনটা হবে না, প্রথম অপশনটা হচ্ছে মায়ের বাবা, এটা মায়ের বাবা নয়। সি এর বাবা হচ্ছে ডি, তার মা হচ্ছে এফ। স্যার মাটা কি করে হলো? দেখো ডি আর ই দুজন ভাই, তাহলে দুজন ভাই হলে এদের মাদার একটাই হবে, তাহলে এফ ডি এর মা হচ্ছে এফ, তাহলে সি এর বাবা ডি হলো, তার মা হচ্ছে এটা, তাহলে বাবার মা ফাদার্স মাদার হচ্ছে রাইট অপশন। চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন, 12 নম্বর কোশ্চেনে। দেখো টি কে এফ ইউজি এইচ ইউজেজি ভিআইএইচ ডাব্লিউএইচআই দিয়েছে লেটার সিরিজ। ঝটপট আমরা প্লেস ভ্যালুগুলো লিখে নেব। দেখো 20 আছে, 21 আছে, 22 আছে, 23 আছে, তার মানে 100% 24 হবে। দ্যাট মিনস এক্স ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো এক্স দিয়ে দুটো স্টার্ট আছে, এই দুটো প্রথমেই বাদ। তারপরে আছে এখানে 11, এখানে 10, এখানে 9, এখানে 8, তার মানে এর পরেরটা হবে 7। দ্যাট মিনস অপশন এ 1 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন 1 ইজ দ্য রাইট অ্যান্সার, এক্স জি জে ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এই যে ছবিটা আছে, এই ছবিটা, এই চারটে অপশনের মধ্যে আমাকে খুঁজে পেতে হবে। যে গিভেন যে কোশ্চেন ফিগারটা দিয়েছে, এই চারটে অপশনের মধ্যে আমাকে খুঁজে পেতে হবে। এবং আরেকটাকে তো বলে দিয়েছে আবর্তন অনুমতি নেই, অর্থাৎ রোটেশন ইজ নট অ্যালাউড। অপশনগুলোকেও তুমি ঘোরাতে পারবে না, যে ছবিটা এখানে দিয়েছে সেগুলোকেও তুমি ঘোরাতে পারবে না। তাহলে কোথায় আছি তুমি দেখো। দেখো প্রথম যে ছবিটাতে দিয়েছে, প্রথম ছবিটাতে থাকার সম্ভব নয়, কেন কি এটা ডায়মন্ড শেপ, এটা কিন্তু স্কোয়ার শেপ আছে। তাহলে এইভাবে ঘুরে এইভাবে দেখো, একমাত্র দেখতে পাচ্ছি আমরা এই জিনিসটাতেই, অপশন সিতেই কিন্তু দেখা যাচ্ছে, অপশন সিতেই আমরা লক্ষ্য করতে পারছি। দেখো অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো বাকিগুলো একটাও হবে না, বাকিগুলোতে একটাও হবে না। চলো নেক্সট কোশ্চেন, 14 নম্বর। 8-24 টি ডি জেড এম কে 8-24-2-15, কে আর আই ওয়াই কে 17-10-19-3 বলছে, তাহলে কি হবে? দেখো 20-4-26-13, দেখো কি লেখা আছে, আমার 20 ছিল, 4 জেড মানে 26, এম মানে 13, একে কোড করা হয়েছে 8-24-2-15। খুব সুন্দরভাবে খেয়াল করলে দেখতে পাবে এই দুটোকে যদি আমরা অ্যাড করি, অর্থাৎ যোগ করি, তাহলে এখানেও 28 আসে, এখানেও আমার 28 আসে, এখানেও আমার 28 আসে, এখানেও আমার 28 আসে। অর্থাৎ প্রত্যেক কটাকে যদি আমরা যোগ করি, তাহলে প্রত্যেক কটাতে আমরা 28 আসছে। তাহলে সম্পূর্ণভাবে পরেরটাতে দেখা যাক। এখানে 11 ছিল, এখানে 17, 17 প্লাস 11 আমার 28 পেয়ে যাচ্ছি, এটাকে আর লিখবো না আমরা। এখানে 18 প্লাস 10 আমরা 28 পাচ্ছি, এখানে 9 প্লাস 19 আমরা 28 পাচ্ছি, এখানে 25 প্লাস 3 মানে 28 পাচ্ছি। তার মানে এখানে 8 আছে, 8-এর সাথে কি যোগ করলে 28 পাওয়া যাবে? তাহলে 20 যোগ করলে 28 পাওয়া যাবে। অপশন 4 ইজ দ্য রাইট অ্যান্সার, কারণ কি অপশন 4-এর ফার্স্টেই আমার 20 আছে, বাকিগুলো দেখার দরকার নেই, কারণ কি বাকিগুলো প্রত্যেক কটাই আলাদা। এটা এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ারে এই টাইপের কোশ্চেন এসছে। এই টাইপের কোশ্চেনগুলোকে যেভাবে আমি সলভ করছি, অর্থাৎ দেখেই কিন্তু আমরা খুব তাড়াতাড়ি সলভ করতে পারছি, এটার জন্য দরকার হচ্ছে রিগোরাস প্র্যাকটিস, খুব বেশি প্র্যাকটিস। আর তার জন্য দরকার হচ্ছে সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার। শুধুমাত্র একটা সাবজেক্টের কনসেপ্ট ক্লিয়ার থাকলে চলবে না, অর্থাৎ রিজনিং এর কনসেপ্ট ক্লিয়ার বা ম্যাথের কনসেপ্ট ক্লিয়ার থাকলে চলবে না। তোমাকে জিকে জিএস এবং ইংলিশের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে যদি তুমি এসএসসি জিডিএ পরীক্ষাটায় উত্তীর্ণ হতে চাও, ফিজিক্যালে যেতে চাও। তার জন্যই দরকার হচ্ছে গাইডেন্স অনুসারে পড়াশোনা করবার, আর সেই গাইডেন্সটাই আমরা ফলো করি, সেই কন্টেন্টটাই আমরা প্রোভাইড করি আমাদের ব্যাচগুলোতে। তোমরা প্লিজ ইয়োর স্টাডি অ্যাপটাকে ডাউনলোড করো, দেখতে পারো যে কি কি ব্যাচ আছে, পারচেস করবে কি করবে না, ইট ইজ টোটালি ইয়োর ডিসিশন।
চলো আমরা চলে যাব আমাদের নেক্সট কোশ্চেন। দেখো আমাদের নেক্সট কোশ্চেন চলে এসেছে। এই কোশ্চেনটাকে আমরা জানি কি বলা হয়, কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ। এই কোশ্চেনকে আমরা কিভাবে লিখি, কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ কেন বলছে, এই যে গ্যাপগুলো দিয়েছে এই গ্যাপগুলোতে অপশন 1, অপশন 2, অপশন 3 এবং অপশন 4 এর মধ্যে যে কোনো একটা হবে, তাহলে যে সিরিজটা দাঁড়াবে সেটা একই প্যাটার্ন বারবার ঘুরে ফিরে আসবে, তাই জন্য বলা হয় কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ। কন্টিনিউয়াস মানে বারবার, প্যাটার্ন মানে হচ্ছে একটা প্যাটার্ন, আর সিরিজ মানে তোমরা জানো সিরিজ। এবার দেখো কতগুলো আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। এখানে দেখে নাও 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ এই অপশন 1টাকে যদি ধরি তাহলে টিটাকে এখানে বসাতে হবে, কিউটাকে এখানে বসাতে হবে, এরকম ভাবে প্রত্যেকটা চেক করতে হবে। কিন্তু সেইভাবে চেক করতে গেলে অনেক টাইম লাগবে, সেটা দরকার নেই। আমরা কি করি, গ্রুপিং করি। গ্রুপিং করবার অর্থ হচ্ছে কটা লেটার এখানে বসবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্লাস যে কটা লেটার আছে সব কটাকে কাউন্ট করো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আচ্ছা 20টা যদি থাকে, আচ্ছা 20টা যদি আমাদের থাকে তাহলে আমরা কি করি, 4 অথবা 5-এ আমরা ব্রেক করি। তাহলে কিসে ব্রেক করি, 4 অথবা 5-এ। এবং সাধারণত যেটা বড় সেটাকে নিয়েই আমরা গ্রুপিং করি। তাহলে 5টাকে নিয়ে গ্রুপিং করব। দেখো 1 2 3 4 5 ও 1 2 3 4 5 এইটা, 1 2 3 4 5 ও 1 2 3 4 5। টোটাল আমার 4টে গ্রুপ হলো, 5টা লেটার নিয়ে 4টে গ্রুপ হলো। দেখো প্রতি গ্রুপে লাস্ট লেটারটা দেখো ও আছে, এখানেও ও আছে, তাহলে বাকি দুটো জায়গায় ও বসিয়ে দাও। সিমিলার পেয়ে গেছি, ও বসিয়ে দাও। ও এর আগে ইউ, ও এর আগে ইউ বসাও, ও এর আগে ইউ, ও এর আগে ইউ। ঠিক আছে, দেখো পি কিউ, পি বসাও, পি কিউ টি, পি কিউ টি প্রত্যেকটাতে বসিয়ে দাও, পি কিউ টি। তাহলে স্টার্টিং কি দেওয়া হবে, কিউটি দিয়ে স্টার্ট হবে, এটা বাদ, এইটা বাদ, এইটা দিয়ে স্টার্ট। কিউটি, কিউটি এর পরে ইউ আছে, কিউটি এর পরে ও আছে, তাই অপশন 2 বাদ, অপশন 3 হচ্ছে আমার রাইট আনসার। বাদ বাকিগুলো আমার কিছু দেখবার দরকার নেই। ঠিক আছে, খুব মাইনরলি দিয়ে কিন্তু অপশনগুলোকে ভালো করে চেক করবে। অনেকে কি করো, এইটাকে পুরো ঠিকঠাক করতে পারো, তারপরে অপশন চেকিং এর সময় গন্ডগোল হয়ে যায়, কিন্তু অপশন চেকিং এর সময় গন্ডগোল করলে কিন্তু হবে না। চলে যাব আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে, 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেনে আমরা চলে এসেছি আমাদের বহু প্রতীক্ষিত সিটিং অ্যারেঞ্জমেন্ট। কেন কি যে কোনো পেপার ধরো, তুমি আরআরবি গ্রুপ ডি দিতে চাও, তুমি সিজিএল দিতে চাও, তুমি এনটিপিসি দিতে চাও, এই যে এই যে সাবজেক্টটা আছে বা এই যে চ্যাপ্টারটা আছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, রিজনিং এর সবচেয়ে বলা যায় জান। কোডিং ডিকোডিং, সিটিং অ্যারেঞ্জমেন্ট, ব্লাড রিলেশন, ম্যাথমেটিক্যাল অপারেশন, তারপরে লেটার সিরিজ, লেটার অ্যানালজি, ক্লাসিফিকেশন, এই যে 6-7টা চ্যাপ্টার আছে না, এই 6-7টা থেকে কিন্তু সব থেকে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু আসবে। আর একটা ভালো চ্যাপ্টার হচ্ছে সিলজিজম। এই 6-7টা চ্যাপ্টারই হচ্ছে কোর জিনিস, এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেনটা আসবে। প্রায় ধরে রাখো 80 থেকে 85% কোশ্চেন কিন্তু এই জায়গাটা থেকেই আসবে। চলো, 7জন ব্যক্তি, ফার্স্টে সিস্টেম বসাতে হবে। সিটিং অ্যারেঞ্জমেন্ট করতে গেলে সিস্টেম, 7জন ব্যক্তিকে একটি সারিতে উত্তর দিকে মুখ করে বসানো হলো। তাহলে বসিয়ে দাও 1 2 3 4 6 7, 1 2 3 4 5 6 7, 7জন ব্যক্তি বসে পড়েছে। এম এর ডান দিকে কেউ বসে নেই, তার মানে এটা ডান প্রান্ত, যেহেতু সবাই উত্তর দিক মুখ করে বসে আছে। উত্তর দিক মানে যেটা ডান সেটাই ডান, যেটা বাম সেটাই ডান বাম। তাহলে উত্তর দিকে যখন মুখ করে বসে আছে, এম এর ডান দিকে কেউ বসে নেই, তাহলে এমটাকে আমি এখানে বসালাম। এম এর ডান দিকে কেউ বসে নেই। এম এবং কে এর মধ্যে কেবল 3জন বসে আছে, তাহলে এম যদি বসে তাহলে এম এবং কে এর মধ্যে কেবল 3জন বসে আছে। কে এবং এইচ এর মধ্যে কেবল 2জন বসে আছে। দেখো কে এর এপাশে আমি এইচ বসাতে পারবো না, কেবল 2জন মানে এই দুটো বাদ, তাহলে এইচ কে এখানে বসাতে হবে, এইচ এখানে বসতে পারছে না, তাহলে এ কে এবং এইচ এর মধ্যে কেবল 2জন বসে আছে। জি এল এর বাম দিক থেকে তৃতীয় স্থানে বসে আছে, জে এল এর ঠিক ডান দিকে বসে আছে। দেখো যেটা এল এর ঠিক ডান দিকে বসে আছে, তাহলে যেটা যদি এল এর ঠিক ডান দিকে বসে থাকে এই জিনিস হবে। আর জিটা এল এর বাম দিকে তৃতীয় স্থানে বসে আছে, তাহলে প্রথম দিক, দ্বিতীয় দিক, তৃতীয় দিক, জিটা এল এর বাম দিকে বসে আছে। তাহলে বাকি রইল কে, দেখো জি বসে গেছে, এইচ বসে গেছে, আই বসেনি। আই কে আমি বসাতে হবে, কোত্থেকে পেলাম, এই যে এগুলো সব ডেটা দিয়ে দিয়েছে এখানে। এবার বলে দিয়েছে আই এবং এইচ এর মধ্যে কতজন বসে আছে। আই এবং এইচ এর মধ্যে 1 2 3, 3জন বসে আছে। অপশন 3 ইজ দ্য রাইট আনসার। অপশন 3 হচ্ছে রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন।
17 নম্বর কোশ্চেন কি বলে দিয়েছে, ভ্যারিয়েবল শব্দটির প্রতিটি অক্ষরকে ইংরেজি বর্ণমালার বিপরীত ক্রমে সাজালে কতগুলি অক্ষরের স্থান অপরিবর্তিত থাকবে। তাহলে আমরা কি করি, এখানেও দেখবি যেখানে লেটার দিয়েছে বা যেখানে ওয়ার্ড দিয়েছে, পজিশন ভ্যালু ওয়ান অফ দ্য ভেরি মাচ ইম্পর্টেন্ট থিং। পজিশন ভ্যালুগুলোকে পুরো ঠোঁটস্থ রাখতে হবে। যখন পরীক্ষায় দিতে যাব তখন না যেন আমাকে সাহায্য নিতে হয় ইজোটি, না যেন সাহায্য নিতে হয় অন্য কিছু, সিফিলোরাক্স ইজোটির কোনো কিছু সাহায্য না নিতে হয়, যাতে মুখে মুখে আমরা যেন বেরোই। আর 18 ইউ 21 ভি 22 ডাব্লু 23 এইভাবে যেন মুখে মুখে বেরোয়, এক্স 24 কিউ 17। ঠিক আছে, চলো কি বলে দিয়েছে, ভ্যারিয়েবল শব্দটি, তাহলে সবার প্রথমে আমরা কি লিখছি, 22 1 18 9 1 2 12 5, এটাই লেখা ছিল। পরপর পজিশন ভ্যালুগুলো লিখলাম। এবার বলে দিয়েছে বিপরীত ক্রমে সাজানো, অর্থাৎ ইংরেজি অ্যালফাবেটগুলোকে রিভার্স অর্ডারে সাজাতে হবে। রিভার্স অর্ডারে সাজালে সবচেয়ে কি থাকে, প্রথমে আমার বড় জায়গাটা থাকে। তাহলে বড়কে সবার প্রথমে স্যার 22, 22-এর পরে কে 18, 18-র পরে কে 12, 12-র পরে কে 9, 9-এর পরে কে 5, 5-এর পরে কে 2, 2-এর পরে দুখানা 1 বসলো। এবার কোন কোন জায়গা অপরিবর্তিত দেখো, প্রথম জায়গাটা 22 22 আছে, তারপরে দেখো 9 9 আছে, তারপরে দেখো 2 2 আছে, আর নেই। তাহলে তিনটে এরকম জায়গা হলো যেখানে আমার আমার জায়গাগুলো অপরিবর্তিত রয়েছে। তাহলে অপশন 1 ইজ দ্য রাইট অপশন, অপশন 1 হচ্ছে রাইট আনসার। 18 নম্বর ডাইস থেকে কোশ্চেন। এই ডাইস থেকে কোশ্চেন প্রতি শিফটেই এসছে এসএসসি জিডিতে, আশা করি সবাই তোমরা উত্তর দিতে পারবে। 18 নম্বর কোশ্চেন তোমাদের এইচডব্লিউ থাকবে। 20খানা কোশ্চেনের মধ্যে 18 নম্বর কোশ্চেন হয়ে গেল। চলো আমাদের 19 নম্বর কোশ্চেন দেখেছি, আবারও একটা আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট, আবারও সিটিং অ্যারেঞ্জমেন্ট। কি বলে দিয়েছে, 6 বন্ধু একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসছে। তাহলে আমরা 6 ফ্রেন্ডস একটা বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসছে। মানে ফার্স্টে আমাকে সিস্টেম তৈরি করতে হবে। তাহলে সিস্টেম যদি তৈরি করি তাহলে কতজন আছে, 6খানা পিপল আছে। তাহলে 6খানা পিপলের সিস্টেম তৈরি হয়ে গেল, 6খানা পিপলের সিস্টেম তৈরি হয়ে গেল। এইদিকে সব সিস্টেম সিস্টেম ডট ডটগুলো আশা করি দেওয়া হয়ে গেছে সবার। চলো কারা বলেছে, এই কজন। এবার বলে দিয়েছে এস সিটস সেকেন্ড টু দ্য রাইট অফ এফ, এফ সিটস সেকেন্ড টু দ্য রাইট অফ জি, অনলি এফ সিটস বিটুইন আর অ্যান্ড ই। তার মানে আমি যখন বলি সিটিং অ্যারেঞ্জমেন্ট করতে গেলে সব থেকে যতবার একটা ব্যক্তির নাম উচ্চারণ করা হবে সেই ব্যক্তিটাকে আগে বসানোর চেষ্টা করব। তাহলে এখানে দেখো এফ হচ্ছে সেই ব্যক্তিটা, সেটা সবার আগে সব থেকে বেশিবার উচ্চারিত হয়েছে বা সব থেকে বেশিবার করা হয়েছে। তাহলে এফ কে বসানোর চেষ্টা করি। এস এফ এর দ্বিতীয় ডান দিকে বসে আছে, তাহলে এফ কে যদি এখানে বসানো হয়, এস বসেছে, এস সিটস সেকেন্ড টু দ্য রাইট অফ এফ, ফার্স্ট রাইট সেকেন্ড রাইটে আমার এস বসবে। ক্লিয়ার। এফ জি এর ডানে দ্বিতীয় স্থানে বসেছে, এফ সিটস সেকেন্ড টু দ্য রাইট অফ জি, জি এর দ্বিতীয় ডানে, অর্থাৎ জি কে যদি বসাই প্রথম ডান দ্বিতীয় ডানে এফ বসেছে। অনলি এফ সিটস বিটুইন আর অ্যান্ড ই, তাহলে আর এবং ই এর মধ্যে শুধুমাত্র এফ বসবে। তাহলে এখানেও আমার আর বসতে পারে, ই বসতে পারে, এখানেও আমার আর বসতে পারে, ই বসতে পারে। বলে দিয়েছে শুধুমাত্র এফটা আর এবং ই এর মধ্যে বসে, তাহলে এফটা আর এবং ই এর মধ্যে বসে। কিন্তু এই মুহূর্তে অর্থাৎ ওই লাইনটুকু পড়ে আমি বুঝতে পারছি না যে কোন জায়গায় আর এবং কোন জায়গায় ই বসবে, বাট এটুকু কনফার্মেশন আমি পেয়ে গেছি যে এই দুটো জায়গার মধ্যে যে কোনো একটাতে আর, যে কোনো একটাতে ই বসবে। তারপরের লাইনটা দিয়েছি, ই হলো এস এর নিকটতম প্রতিবেশী, ই ইজ অ্যান ইমিডিয়েট নেইবার অফ এস, তার মানে এস এর পাশে 100% আমার ই বসবে। তাহলে এখানে যদি ই বসে যায় তাহলে 100% এখানে আমার আর বসবে। তাহলে সম্পূর্ণটা সৃষ্টি হয়ে গেছে, বাকি থাকলো টি, টি এখানে বসলো। এবার বলে দিয়েছে আর এর ডান দিক থেকে গণনা করলে, তাহলে আর এর ডান দিক থেকে গণনা করলে আর এবং টি এর মধ্যে, আর এবং টি এর মধ্যে কতজন লোক বসে আছে, দেখো 1 2 3, 3জন লোক বসে আছে। অপশন 3, 3 অ্যান্সার হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলে যাই আমাদের লাস্ট কোশ্চেন। এটা দিয়েছে কি আমাদের ভেন ডায়াগ্রাম থেকে দিয়েছে। এসএসসি জিডিতে 20খানা কোশ্চেন থাকে,
20খানা কোশ্চেনের মধ্যে 20 ইন্টু 2 40 নম্বর থাকে। 40তে 40 পাওয়া কিন্তু সম্ভব। আর রিজনিংয়ে যে 40তে 40 পাবে সে কিন্তু অনেকটা দূর এগিয়ে যাবে সিলেকশনের দিকে, অর্থাৎ প্রিলিম পাস করবার জন্য। ফিজিক্যালে কিন্তু অনেকটা দূর এগিয়ে যাবে। তাই রিজনিং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হতে চলেছে তোমাদের এসএসসি জিডি এক্সামের জন্য। তাহলে চলো, শার্ট, কটন, ডেনিম। আচ্ছা, শার্টটা সেটা কটনেরও হতে পারে, ডেনিমেরও হতে পারে। আচ্ছা, ডেনিম হচ্ছে একটা, যেগুলো জিন্স পরানো হয় না সেগুলোকে ডেনিম জিন্স বলা হয়। শার্ট তোমার ডেনিমের জিনিস হয়, কটনের জিনিস হয়। বাট কটন এবং ডেনিমের মধ্যে কোনো সম্পর্ক নেই। কটন এবং ডেনিমের মধ্যে কোনো সম্পর্ক নেই। তাহলে এটাকে আমি কটন দেব, এটাকে আমি ডেনিম দেব, আর এটা হচ্ছে আমার শার্ট। স্যার মাঝের শার্টগুলো কি? সে মাঝের শার্টগুলো সিল্ক হতে পারে, সিনথেটিক হতে পারে, নানা রকমের সুতো দিয়ে তৈরি হতে পারে। বাট এই মাঝের শার্টগুলো কটন এবং ডেনিম নয়। এবং কটন আর ডেনিম এর মধ্যে কোনো সম্পর্ক নেই, কারণ কি দুটো জিনিস পুরো আলাদা, দুটো সুতো পুরো আলাদা। কারণ কি শার্ট তো সুতো দিয়ে তৈরি হবে। এই যে কটন, ডেনিম, এগুলো সবই তো সুতো, ঠিক আছে, সবই তো কাপড়। তাহলে আমার শার্ট সিনথেটিকেরও হতে পারে, সিল্কেরও কাপড় হতে পারে, অন্য যে কোনো কাপড় হতে পারে। এই শার্টগুলো হচ্ছে সেগুলোকে নির্দেশ করছে, কিন্তু কটন এবং ডেনিম নয়, এটা হচ্ছে আলাদা জিনিস। মানে এই পোর্শনটা হচ্ছে কটন শার্ট, এই পোর্শনটা হচ্ছে আমাদের ডেনিম শার্ট। তাই অপশন ডি ইজ দ্য রাইট আনসার। তাহলে আজকে এখানেই আমরা শেষ করছি আমাদের প্র্যাকটিস সেট। দেখা হবে নেক্সট প্র্যাকটিস সেটে। ততক্ষণ কিন্তু রিজনিং প্র্যাকটিস সেট জারি চালিয়ে যাও, প্র্যাকটিস কিন্তু থামিও না। এসএসসি জিডি এক্সাম কিন্তু এবছরই হবে। ডেট পোস্টপন্ড হলেও ডেট কিন্তু কিছু মধ্যেই ডিক্লেয়ার হবে। যখন ডিক্লেয়ার হয়ে যাবে, ভাববে যে মাত্র 14 দিন আছে বা 15 দিনের মধ্যে ডেট ডিক্লেয়ার হয়ে যাবে, তখন কিন্তু ঝামেলায় পড়বে। তাই প্র্যাকটিস যারা করছো প্রথম থেকে 2026-এর জন্য যারা রেডি হচ্ছ, তারা যেন রেডি থাকো। আর 2027 সালের জন্য যারা পড়ছো, যারা কনসেপশন ওয়ারি পড়তে চাও, তারা অবশ্যই আমাদের ব্যাচে জয়েন হতে পারো। তার জন্য যে নিজের ফোন নাম্বারটা আছে, ফোনে ফোন করতে পারো। চলো, এখানেই আজকের দিন শেষ করছি। দেখা হবে নেক্সট দিন। ততক্ষণ ভালো থাকো, তোমাদের ভালো হোক, এবং সবশেষে বলি জয় হিন্দ।